হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব 48, রাইটার শানুর ছদ্মনাম। ভোরের আজান দিতেই সজাগ হয় সমুদ্র। পাখির কিচিরমিচির আওয়াজে তার ঘুম ভেঙে গেলেও আয়ুর ঘুম ভাঙেনি। সে গভীর ঘুমে আচ্ছন্ন। সমুদ্র অপলক নয়নে আয়নাকে দেখতে থাকে। ইস, মেয়েটাকে কি যে রূপবতী লাগছে না! যদিও বা কালকে থেকে সে কেবল আয়নাকেই দেখে গেছে, তাও মন ভরেনি। সে হাত গুটিয়ে কোনোই বালুসে চেপে হাতের পাতায় মাথা ঠেকে খানিকটা উঁচু হয়ে আয়ুকে দেখতে লাগলো। মেয়েটার শাড়ি এলোমেলো হয়ে আছে। তারা দুজনেই ছাদের মাঝখানে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়েছিল। সমুদ্রে এখন কিছুটা শীত শীত লাগছে। সে মাথা নিচু করে আয়নার গালে চুমু খেল। এরপর আয়নার শাড়ির আঁচলও ঠিক করে টেনে দিল। মেয়েটাকে আরামে ঘুমাচ্ছে, কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। মানুষজন কিছুক্ষণ পরে উঠতে শুরু করবে। অলরেডি সকাল হতে শুরু করেছে। আর দেরি করা যাবে না একদমই। শ্রাবণ ওঠার আগে যেতে পারলে ভালো। শ্রাবণ বড্ড দুষ্টু, বেসাইজ কথা বলে দেয়। মাঝে মধ্যে সেজন্য লজ্জা লাগে। আর আজকে তো বাসরাতের পরের দিন। আজকে লজ্জা লাগাটা দ্বিগুণ হয়ে গেছে। সমুদ্র দেখলো আয়নার চুলগুলো এলোমেলো হয়ে আছে। সে আয়নার চুলগুলোতে হাত বোলাতে বোলাতে আয়নার কানের কাছে মুখ নিয়ে তাকে ডাকতে লাগে, এ আয়ু, ওঠো। আয়না নড়ে চড়ে ওঠে। সমুদ্র স্মিত হেসে আয়নার ডান গালে আরও একটু চুমু দিল। আয়না সম্ভবত টের পায়নি। সমুদ্র একাধারে তাকে ডেকে চলছে যতক্ষণ অবধি ওঠে না আয়ু। আয়না সমুদ্রের ডাকে চোখ খুলতেই চমক খায়। সমুদ্র তার মুখের সামনে মুখে নিচু হয়ে বসে আছে। তাকে দেখতেই সমুদ্র একগাল হেসে বলে, গুড মর্নিং ডিয়ার। আয়ু একটা হাই তুলে বলে, গুড মর্নিং, চলো নিচে যাই। আয়নার হুঁশ ফিরল। তারা তো ছাদে। সে তাড়াতাড়ি করে উঠতে গিয়ে সমুদ্রের মাথার সঙ্গে তার মাথায় বাড়ি খেল। সে সে বিচলিত হয়ে বলে, এক্সট্রিমলি সরি, ইটস ওকে, গেট আপ। আয়না দাঁড়াতেই তার আঁচল খুলে পড়ল। সমুদ্র এই দৃশ্য দেখে থা হয়ে যায়। তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে লাগে। সে চোখ সরাতে গিয়েও চোখ সারালো না। আয়নাকে এই অবস্থাতেও অতিমাত্রায় মনোমুগ্ধকর লাগছে। তার জায়গায় অন্য কেউ থাকলে তাকে খুব বিশ্রী দেখাতো। আয়না দ্রুত শাড়ির আঁচল ঠিক করে মাথা নিচু করে ফেলে। সমুদ্র খুব স্বাভাবিক গলায় বলে, আসো। আয়নার সামনে পা বাড়ালো, সঙ্গে কাচের জারটা নিতে বলল না। আয়না ছাদের বাইরে এসে সিঁড়িঘরে ঢুকতেই সমুদ্র তাকে কোলে তুলে নেয় এবং আদুরি গলায় বলে, আজকে থেকে আমাদের নতুন পথ চলা শুরু। আমি চাই সব যেন ভালো হয়। আমার রাগ সম্পর্কে একটা কথাই বলবো, আমি রেগে গেলে তুমি ঠান্ডা থাকবা, চুপ থাকবা। অপরপক্ষ চুপ থাকলে আমার রাগ পড়ে যায়। সমুদ্রের দুই হাতে স্পর্শ পেয়ে আয়নার কেমন যেন লাগলো। সে শিউরে উঠল। তিনতলা আসতেই সমুদ্র তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে কোল থেকে নামালো। বেল বাজায় না সে। না জানি কে গেট খুলবে, বাবা নাকি ফুপু। সমুদ্রকে ভুল প্রমাণিত করে গেট খুলে দিল মা। মাকে দেখে সমুদ্রের বেশ লজ্জা লাগতে আরম্ভ করে, কিন্তু মাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। সমুদ্রের ছাদে বাসর করে ভোরে বাসার ফেরা যেন খুব সাধারণত একটা ব্যাপার। সে বলে ওঠে, বাবু চা দেব? সমুদ্র মিনমিন করে বলে, না না, লাগবে না। রোদেলা ছেলেকে বলে, তোমার রুমের বিছানার চাদর বদলে দিয়েছি, যাও গিয়ে রেস্ট নাও তোমরা। 10টার দিকে উঠে নাস্তা করবে, আচ্ছা। বলে সমুদ্র আয়নাকে নিয়ে সঙ্গে সঙ্গে রুমে ঢুকে গেট লাগিয়ে দিল। সমুদ্রের লজ্জামাখা মুখ দেখে রোদেলা হেসে দিল। ছেলেটা এত লজ্জা কেন পাচ্ছে? আরে, যারই বিয়ে হবে তারই বাসর হবে, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। বোকা বাবু তার। তার ছেলেটার লজ্জামাখা মুখটাও কত সুন্দর। রোদেলা এক বিন্দু বাড়িয়ে বলছে না। রঙ্গন পরের দিন সকালে বিয়ের মেসেজ সিন করলো। বিয়ের মেসেজগুলো পড়ে সে না হেসে পারল না। বিয়ের সব কাজকর্মে রঙ্গন আকৃষ্ট হয়। মেয়েটা কত কিউট, আনমনে বলে ওঠে রঙ্গন। তারপর পিউকে মেসেজ পাঠায়, তুমি ঠিক বলেছিলে। আমি হলাম গিয়ে একটা কুত্তা। আসলে শুধু আমি না, সব পুলিশ কুত্তা। কারণ কি জানো? আমরা কুত্তার মতো এক জায়গায় থেকে আরেক জায়গায় আসামি ধরতে দৌড়াই। কুত্তারা কেউ কেউ আওয়াজ করে ছুটে আর আমরা সাইরেন বাজিয়ে ছুটি।
এই যা তফাৎ। সরি, আসার ইচ্ছে ছিল কিন্তু ছুটি পাইনি। মহারানী যদি রাগ বা ব্যস্ততা কমে উনি কি এই প্রহরীকে একটা কল দিতে পারবেন? সে ফোন রেখে দিল। এরপর উঠে দাঁড়ালো। এতক্ষণ শুয়েছিল সে। পিউকে একটা মিথ্যে বলেছে। সে অফিসে কাজে আসেনি, এসেছে আব্বুর কাছে। এই লোকটাকে আব্বু বলতে ইচ্ছে করে না তা তা বলতে হয় রঙ্গনকে। কারণ আব্বু বা বাবা শব্দের অল্টারনেটিভ কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই। কিছু কিছু কাজ অনিচ্ছা সত্ত্বেও করা লাগে। রঙ্গন গাজীপুরে এসেছে বাবার সঙ্গে দেখা করতে। সম্পূর্ণ অনিচ্ছায় এসেছে সে। মাসের শুরু, এমনই সে আসছে বাবাকে মাসের খবর দিতে। কিন্তু কালকে অনুষ্ঠানে যাবে জন্য অফিস থেকে আগেভাগে ছুটি নিয়ে বাসায় ফিরতেই বাবার ফোন আসে। সে ফোন করে জানালো সে নাকি মরে যাচ্ছে, আর বাঁচবে না। দূর থেকে বাবার মুখে এমন কথা শুনে বেশ ঘাবড়ে যায় রমন। 5 দিন ধরে বাবার কোনো খবর নেই সে। হুট করে অসুস্থ হলেও তার জানার উপায় ছিল না। সে সব ফেলে গাজীপুর রওনা দেয়। গাজীপুরে তার বাবা একটা 3 রুমের বাসা ভাড়া নিয়ে থাকে। এই বাসা ভাড়ার টাকাও রঙ্গনকে আলাদাভাবে দিতে হয়। হাজারবার বাবাকে বলেছে রঙ্গন, 3 রুমের বাসা ভাড়া নেওয়ার দরকার নেই, অযথা টাকা খরচ হচ্ছে, একটা ছোট বাসায় ভাড়া থাকলেই ভালো। কিন্তু না, উনি বেঁকে বসেন। তার নাকি ছোট বাসায় থাকতে ভালো লাগে না, দম বন্ধ লাগে। আর 3 রুমের বাসা এজন্যই নিয়েছে যেন ছেলে আর ছেলের বউ এসে থাকতে পারে। রঙ্গন কালকের আগের দিন অবধি কোনো দিনই এই বাসায় এক রাত কাটায়নি। কালকে এখানে ফার্স্ট ঘুমালো। সে সবসময় দিনে আসে, দিনে যায়। কালকে সন্ধ্যায় এসে দেখে বাবা একদম সুস্থ মানুষ। টিভিতে বড় আগ্রহ নিয়ে খেলার হাইলাইটস দেখছে। রঙ্গনের মেজাজ খুব খারাপ হলো। সে এক দফা চিৎকারও করলো। তখনই তার সৎ বোন রুম থেকে বেরিয়ে এলো। এই মেয়েকে দেখলেও রঙ্গনের মেজাজ খারাপ হয়। তার সৎ বোন তাকে প্রচুর ভয় পায়। তার ভয়ে ততস্থ থাকে। ভয় পাওয়াই কথা। তার টাকার উপর মেয়েটার ভবিষ্যৎ। সে টাকা দেওয়া অফ করে দিলে মেয়েটার লেখাপড়া তো বন্ধ হবেই। তবে 3 বেলা খাবার খাওয়ারও ঠিক থাকবে না। কিন্তু রঙ্গন এমন কিছুই করবে না। সে টাকা দিয়ে যাবে যতদিন তার সৎ বোনের কোনো গতি হচ্ছে না। রঙ্গনের সৎ বোন রুষা চিৎকার চেঁচামেচির আওয়াজে বেরিয়ে এসে কেঁদে দিল। রঙ্গনের বাবা বিচলিত না হয়ে রুষাকে উদ্দেশ্য করে বলে, তোর ভাই আসছে, যা ভালো কিছু রান্না কর। কালকে গোস্ত কিনে এনেছি না, রান্না বসা। রঙ্গন বিরস মুখে বলে, কোনো দরকার নেই, আমি এখনই রওনা দেব। এই রুষা, রান্না বসাতে হবে না, যাও পড়তে বসো। রুষা মাথা নাড়িয়ে চলে গেল। রঙ্গন তার বাবাকে রাগ দিকে বলে, আব্বু তুমি তো একদম সুস্থ আছো, কেন এভাবে মিথ্যে বলে আমাকে এত দূর থেকে ডেকে আনলে? তার বাবা ছোট বাচ্চাদের মতো ভীতু মুখে বলে, আমি ঠিক নেই রে, আমার অনেক অসুখ। কী অসুখ তোমার? কালকে রাতে খুব বাজে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখলাম আমাকে কয়েকটা লোক টেনে হিঁচড়ে একটা অন্ধকার জায়গায় নিয়ে যাচ্ছে। এরপর আমার গায়ে বড় একটা দা দিয়ে কোপ মারল। রঙ্গন রাগান্বিত গলায় বলে, এই জন্য তোমার মনে হচ্ছে তুমি মারা যাবা? এই ফালতু রিজনে আমাকে ডেকে এনেছো। ইয়াং ম্যানে এত রেগে যাচ্ছ কেন? অবশ্য তোমার বয়সে আমারও খুব রাগ ছিল। এই বয়সে রক্ত গরম থাকে। সে ঝাঁঝালো কণ্ঠে বলে, রক্ত এতই গরম ছিল যে পরনারীতে আসক্ত ছিলেন। রঙ্গনের বাবার মুখ চোখ লাল হতে লাগলো। তাকে দেখে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রেগে যাচ্ছে। বাবা যেমনই হোক না কেন, সে চায় তার সন্তানরা তাকে যথাযথ সম্মান করবে। কিন্তু তার ছেলে তাকে কথায় কথায় অপমান করে। সে নিজের রাগ কন্ট্রোল করে বলে, বাবারে, খুব ভয় পেয়ে গেছি। কালকে ঘুম ভাঙার পর থেকে এই 2 চোখের পাতা এক করতে পারিনি একবারও। রঙ্গন কটাক্ষে হাসি হেসে বলে, এইসব আজেরে চিন্তা বাদ দেন। কার কত সময় আছে আপনাকে মারার জন্য এত প্ল্যানিং করবে? আপনি কি মন্ত্রী না মিনিস্টার? তার বাবা গলা খাকিয়ে বলে ওঠে, আমি মন্ত্রী মিনিস্টার না, কিন্তু একসময় থাইল্যান্ডের বড় কোম্পানিতে অ্যাকাউন্টিং টেরিটরি অফিসার ছিলাম। রঙ্গন বিরক্তি নিয়ে বলে ওঠে, এই অফিস থেকে বহু আগে আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। কাজে এখন আর আপনার কোনো ভ্যালু নেই। সো এইসব চিন্তা বাদ দেন। আমি চলে যাচ্ছি। আজকে সাথে টাকা নিইনি। 2-3 দিনের মধ্যে মাসিক খরচ প্রকাশে পাঠিয়ে দেব। রিশাদ খুব করুণ গলায় বলে, আব্বা আজকে
খেয়ে গেলে হয় না? রুষার আজকে জন্মদিন, ও খুব করে চাচ্ছিল আজকে যেন তুমিও আমাদের সঙ্গে ডাল ভাত খাও। রঙ্গন থমথমে খেয়ে গেল। আজকে তার বোনের জন্মদিন, সামান্য ভুল বলেছে সে। নিজের বোন না, সৎ বোন হয় রুষা তার। রঙ্গন চুপচাপ সোফায় বসে পড়ে। টিভিতে খেলা চলছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হাইলাইট সম্ভবত। বিরাট কোহলি ছয় মারল একটা, বাউন্ডারি ক্রস করে চলে গেল। স্টেডিয়ামের চারদিক থেকে হইচই, কোনো দিকেই মন নেই তার। অসহ্য লাগছে তার। রিশাদ আগ্রহ নিয়ে খেলা দেখতে দেখতে বলে ওঠে, দেশের অবস্থা কি আমি কিভাবে জানবো? আশ্চর্য, তুমি জানবে না তো কে জানবে? তুমি হচ্ছ দেশ রক্ষায় নিয়োজিত, তোমার কাছেই সব খবর পাওয়া যাবে। যাই হোক, আমি করোনা ভ্যাকসিন নিতে যাচ্ছি। আমাদের এইদিকে অনেকেই প্রথম ডোজ নিয়ে নিয়েছে। রুষা বোঝে না কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আমাকে ভ্যাকসিন দেওয়ার একটা ব্যবস্থা করে দাও। রঙ্গন হতাশ হলো। সামনে থাকা ব্যক্তির মধ্যে লাজ লজ্জা বলে কিছুই নেই। কত অবলীলায় সে তার সঙ্গে কথা বলছে, যেন কিছুই হয়নি। বাবাকে ভুলে গেছে সে, এক সময় তাকে আর তার গর্ভবতী মাকে ফেলে রেখে বিদেশ চলে গেছিল। কি দূরদিনই গেছে তাদের, কোনো টাকা পাঠাতো না। সে 5 বছর বয়সের একটা বাচ্চা ছেলে। তার মা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন। পরিবারকে টাকা না পাঠিয়ে দিনের পর দিন বাইরে ছিল। খোঁজ পর্যন্ত নিত না সে। সে ছোট করে দম ফেলল। প্রকৃতির প্রতিশোধ বলেও কিছু একটা আছে বোধহয়। তার বাবাকে থাইল্যান্ড ব্রাঞ্চ থেকে বের করে দেওয়া হয়। রঙ্গন কারণটা জানে না। এখন যা বোঝে তা হলো নিশ্চয়ই 2 নম্বরে কিছু করেছিল। দেশে ফিরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। ততদিনে রঙ্গনের মা মারা গিয়েছিল। প্রথম বউ মারা যাওয়ার পর আবার বিয়ে করে রিশাদ। এই ঘরে এক কন্যার সন্তান আসে। রিশাদের দ্বিতীয় স্ত্রী বাসে করে কোথায় জানি যাচ্ছিল। তখন বাস অ্যাক্সিডেন্ট করে উনি মারা যান আর রিশাদ পঙ্গু হয়ে যায়। চেয়ার ছাড়া চলতে পারে না। বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়, রঙ্গন ততদিনে নিজের পায়ে দাঁড়িয়ে গেছিল। কাজে রোষার কোনো কষ্ট করতে হয়নি। কিছুক্ষণ পর রোষা উকি মারল। রিশাদ বলে ওঠে, আয় মা, এদিকে আয়, বস আমাদের সঙ্গে। তোর কি সিরিয়াল দেখার সময় হয়ে গেছে? রোষা ভয়ে মাথা জাকালো। সে প্রতিদিন টিভিতে একটা সিরিয়াল দেখে, সেটা না দেখলে তার কিছুই ভালো লাগে না। রিশাদ রিমোট রোষার হাতে ধরিয়ে দিল। রোষার চ্যানেল বদলালো, সিরিয়াল চলতে লাগলো। রঙ্গন টিভিতে নজর দিতে চমকে গেল। টিভির স্ক্রিনের মেয়েটা পিওনা। সে চোখ কচলে নিল। না, পিও না, কিন্তু পিওর মতোই এই মেয়েটারও গালগুলো ফোলা ফোলা। সে মোবাইল বের করে রুষাকে টেক্সট দিল। টিভি দেখতে দেখতে রুষার টেক্সটটা পড়ে ফেলে। সেখানে লেখা হ্যাপি বার্থডে। রুষার খুব আনন্দ লাগলো। ভাইয়াকে সে খুব ভালোবাসে। খুব মানে খুব, কিন্তু ভয়ে ভয়। ভাইয়া অকারণে তাকে বকে। অবশ্য বকারই কথা, সে তো স্টুডেন্ট ভালো না। কলেজে উঠেও নিউটনের 3টা সূত্র ঠিকমতো পারে না। শ্রাবণ তার বাবার সামনে দাঁড়িয়ে আছে, হাতে জব জয়েনিং লেটার। সে লেটারটা বাবার হাতে দিয়ে বলে, আব্বু, আমি এই অফিসে নিজে যোগ্যতায় জব অফার পেয়েছি। পরশুদিন থেকে এই অফিসে জয়েন করব। শ্রাবণের বাবা শৌখিন সাহেব কিছুটা তবদা খেয়ে যান। এই অফিসের সুনাম সে বহুবার শুনেছে। তার বিশ্বাসই হচ্ছে না শ্রাবণ এখানে জব অফার পেয়েছে। শ্রাবণ রেজাল্ট তো খুব একটা ভালো ছিল না, তাও কীভাবে পেলো এই অফার? তিনি গম্ভীর মুখে বলেন, তাহলে কালকে থেকে তুমি আমার ঢাকার অফিসে বসতে পারো, এস পার দ্য কন্ডিশন। শ্রাবণ হেসে দিলে মুখ বলল, সরি আব্বু, এই অফিসে আমি জব করবো। আমার জন্য তোমার অফিসে যে পোস্টটা রেখেছিলে কাইন্ডলি অন্য কাউকে দিয়ে দিও। আমার নিজের ছেলে থাকতে অন্য কেউ কেন সিও হবে? আজব। শ্রাবণ বলল, আমার কোনো শখ নেই তোমার অফিসে বসা। তোমার মাথা নষ্ট, কন্ডিশনগুলো নিজের পকেটে রাখবে। শৌখিন সাহেব রেগে গেলেন। তিনি ভ্রু কুঁচকে শ্রাবণের দিকে তাকে বলে, তোমার ফুপু জানালো তুমি নাকি আয়েশার সঙ্গে বাজে ব্যবহার করো। মিথ্যা, ওর সঙ্গে আমি কোনো ধরনের ব্যবহারই করি না। ফুপু মিথ্যা বলছে। উনি খামাখা মিথ্যা বলতে যাবে কেন? কারণ ওনার স্বভাব কিছুটা পাশের বাসার আন্টির মতন, সব কিছুতেই ভেজাল পান তিনি। শ্রাবণের বাবা পুনরায় তবদা খেয়ে যান। তিনি নিজেকে সামলে নিয়ে বলে, মামা বাসায় আর কতদিন থাকবে? বাসায় ফিরে আসো, তুমি আর তোমার মা। উফ, আমি এখন ঢাকায় মাকে নিয়ে থাকবো। আমরা আর চিটাগাং যাচ্ছি না। মামা বাসায় এই মাসটা থেকে পরের মাসে আশেপাশে কোনো ফ্ল্যাটে ভাড়া উঠবো।
এই 1 মাস তোমার ফুপুর বাসায় থাকো? শ্রাবণ কঠিন গলায় বলে, না। আচ্ছা শোনো, আমি আর 3 দিন ঢাকায় থাকবো, কিন্তু এখানে না, তোমার ফুপুর বাসায়। ভাই আসবে আজকে, কিছু অফিসিয়াল কাজও আছে, যাও তুমি। কিন্তু আম্মু আমার সঙ্গে থাকবে। শৌখিন বলল, এত বড় হয়েও মা ছাড়া থাকতে পারো না কেন তুমি? শ্রাবণ পাল্টা জবাবে বলে, বুড়ো হয়েও তুমি বউ ছাড়া কেন থাকতে পারো না? শৌখিন সাহেব একেবারে নির্বাক হয়ে গেল। তার ছেলেটা আসলে একটা বেয়াদব। আপা ঠিকই বলে। কিছুক্ষণ পর শৌখিন চা নাস্তা খেয়ে আবেগের কাছ থেকে বিদায় নিয়ে বোনের বাসায় চলে গেল। তখন বিকেল। আসরে আজান দিতেই আয়নাকে দেখতে তার বাসা থেকে সবাই চলে আসলো। মুহূর্তের মধ্যে বাসার পরিবেশ আনন্দ বিরাজ করতে লাগলো। একে তো নতুন বউ থাকায় এমনি সবার মধ্যে আনন্দ ভাব, তার উপর পিউ আর আলিয়া একসঙ্গে হলে গল্পের আসর যেন জমে যায়। শ্রাবণ সুযোগ বুঝে আলিয়ার পাশে বসে পড়ে বলে, কিরে পিউ, আলিয়া রে, তুই তো আমাকে ভুলেই যাস। বাই দ্য ওয়ে, আলিয়া তুমি এখন কেমন আছো? আলিয়া উত্তর দিল, ভালো আছে। শ্রাবণ কল্পনাও করেনি আলিয়া তার সঙ্গে কথা বলবে। শ্রাবণ তো মনে মনে অনেক খুশি। যাক, বরফ তাহলে গলছে। বরফ গলানোর জন্য তাপ তো সে দিতেইছে। আলু ভর্তা এখন গললেই হলো। শ্রাবণ মাঝে মাঝে আলিয়াকে আদর করে আলু ভর্তা বলে ডাকতো। তখনই ড্রয়িং রুমে সমুদ্র আর আয়না প্রবেশ করে। আয়না লাল রঙের জামদানি একটা শাড়ি পরেছে, সমুদ্রের পরনে পাঞ্জাবি। দুইজনে হাসি হাসি মুখ করে ভিতরে এসে নানা নানি আর মামা মামিকে সালাম দিল। শ্রাবণ মনোযোগ দিয়ে আয়নাকে দেখে পিউকে বলে ওঠে, এই ভাবের চুল ভেজা কেন রে? আলিয়া ও পিউ দুজনেই তার দিকে কড়া চোখে থাকে। শ্রাবণ দাঁত বের করে বলে, আই হেট মাই মাইন্ড। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই